একটা সময় ছিল যখন গ্রাফিক্স কার্ড ছাড়া গেমিং বা ভিডিও এডিটিং এর কথা চিন্তাই করা যেত না। ইন্টেল বা এএমডি ওই সময় যে আইজিপিইউ গুলো প্রোভাইড করতো সেগুলো দিয়ে জাস্ট ডিসপ্লে আউটপুট ছাড়া আর কোনো কাজই হতো না। এই পুরো গেমটা চেঞ্জ করে ফেলে এএমডি যখন তাদের জি সিরিজের এপিইউ গুলো বাজারে নিয়ে আসে। 2200G 2400G এর ধারাবাহিকতায় 3200G 3400G এবং হালের 5600G এই এপিইউ লাইন আপগুলোর যথেষ্ট ক্যাপাবল আইজিপিইউ পুরা গেমটাই চেঞ্জ করে ফেলে। মাঝখানে কিছু বছরে এন্ট্রি লেভেলের গ্রাফিক্স কার্ডগুলোর দাম কখনো হয়েছে দ্বিগুণ, কখনো হয়েছে 3 গুণ। আর এদিকে এই জি সিরিজের এপিইউগুলো মোটামুটি ডিসেন্ট গেমিং আর এডিটিং পারফরমেন্স দেওয়ার কারণে হয়ে যায় মানুষের চোখের মণি। এই সুযোগে আমরা দেখতে পাই যে আমাদের প্রাণপ্রিয় কম্পিউটার ব্যবসায়ী ভাইরা অনেক ক্ষেত্রে এই এপিইউগুলোর দাম তাদের মেইন সিপিইউগুলোর থেকে বাড়িয়ে দেন। মাঝে মধ্যে এই প্রাইস হয়ে যায় রিডিকুলাস। এরপরও এই জি সিরিজের প্রসেসরগুলোতে কিন্তু জনপ্রিয়তায় মোটেই ভাটা পড়েনি। অনেকেই যাদের জিপিইউ নেওয়ার মতো যথেষ্ট বাজেট নাই কিংবা জিপিইউ নেওয়াটা খুব বেশি জরুরিও না তাদের কাজের জন্য, তারা সবাই এই এপিইউগুলোকেই প্রেফার করেছেন। বছরের শুরুর দিকে আমরা 45,000 টাকার বাজেটে রাইজেন 5600G দিয়ে একটা পিসি বিল্ড গাইড দিয়েছিলাম, আর বছরের শেষের দিকে এসে আমরা আরেকটা 35,000 টাকার বাজেট পিসি বিল্ড গাইড করতে যাচ্ছি, যেটা ফিচার করা হচ্ছে রাইজেন 5 প্রো 4650G। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। ফিরে আসছি ইন্ট্রোর পরে। রাইজেন 5 প্রো 4650G মূলত মেইন স্ট্রিম মার্কেটের জন্য এএমডি তৈরি করেনি, এটাকে তারা লঞ্চ করেছিল ওইএম সেগমেন্টের জন্য। 2 বছর আগে লঞ্চ হওয়া এই প্রসেসরটা আমাদের দেশে এসেছেও বেশ খানিকটা পরে। রাইজেন 5 প্রো 4650G মূলত 7nm ফিনফেট বেসড রেনোয়ার আর্কিটেকচারে তৈরি একটা প্রসেসর। আগের জেনারেশনের 12 ন্যানোমিটারে ভেগা আইজিপিইউ রিপ্লেস করে এই জেনারেশনে দেওয়া হয়েছে 7nm এর ভেগা আইজিপিইউ। রাইজেন 5 4650G এর PCIe ভার্সন 3, আর এটি সর্বোচ্চ 3200 মেগাহার্জ পর্যন্ত DDR4 র্যাম সাপোর্ট করবে। 7 ন্যানোমিটারে ভেগা আইজিপিইউতে রয়েছে 7টি কোর এবং এর ক্লক স্পিড 1.9 গিগাহার্জ। এএমডির লেটেস্ট জেনারেশনের রাইজেন 5 5600G এর সাথে যদি 4650G এর একটা ছোটোখাটো তুলনা করি, তাহলে দেখা যাবে যে 5600G-তে হায়ার বেস ক্লক, হায়ার বুস্ট ক্লক, দ্বিগুণ L3 ক্যাশ রয়েছে। তবে অন পেপার আইজিপিইউ এর স্পেক্স কিন্তু সেম। যেখানে রাইজেন 5 4650G পাওয়া যাচ্ছে 15,900 টাকায়, সেখানে 5600G দাম কিন্তু বেশ খানিকটা বেশি। কাজে আইজিপিইউর পারফরমেন্স যদি কাছাকাছি হয়, তাহলে যাদের বাজেট একটু কম এবং যারা গেমিং বেশি প্রেফার করেন তাদের জন্য কিন্তু 4650G একটা বেটার অপশন। ডলারের মূল্যবৃদ্ধি হওয়ার আগে থেকেই বাংলাদেশের প্রসেসরের দাম হঠাৎ ফ্ল্যাকচুয়েট করেছে, কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে অনেকটা বেড়ে গিয়েছে। বিশেষ করে যেই প্রসেসরগুলোর চাহিদা বেশি সেগুলোর অস্বাভাবিক প্রাইস হাইক আমরা দেখেছি। যদিও ইন্টারন্যাশনাল মার্কেটে যথেষ্ট তল্লাশি করেও আমরা এই ধরনের প্রাইস হাইক বা সাপ্লাই ইস্যুর কোনো সত্যতা পাইনি। 16,000 টাকার আশেপাশে অল্টারনেটিভ যে প্রসেসরগুলো বাজারে রয়েছে তার মধ্যে রয়েছে কোরাই 3 12100 আর কোরাই 5 9400। এর মধ্যে 12100 এর দাম 16,100 টাকা আর 9400 এর দাম হচ্ছে 15,000 টাকা। ইন্টেলের এই দুইটা কাউন্টার পার্টের মধ্যে 12100 এর পারফরমেন্স মোটামুটি ভালো হলেও 9400 আসলে নেয়ার এই মুহূর্তে পারফরমেন্স বা স্পেক ওয়াইজ কোনো রিজন নাই। এছাড়া 16,000 এর কাছাকাছি দামে রয়েছে এএমডির 4600G বা 4350G। যদি কোনো কারণে 4650G বাজারে না থাকে বা স্টক না ম্যানেজ করা যায়, শুধুমাত্র সেক্ষেত্রেই 4600G এর দিকে আগানো যায়, তবে 4350G নিতে রেকমেন্ড করতে পারছি না। আজকের বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI A520M Pro VH মাদারবোর্ডটা। এটার দাম বাজারে এখন 6,150 টাকা। এই রেঞ্জে এটা একটা ডিসেন্ট মাদারবোর্ড। এটার দুইটা র্যাম স্লটে ম্যাক্সিমাম 64 GB পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। পাশাপাশি রয়েছে 4টা SATA 3 স্লট আর একটা M.2 NVMe স্লট। যেহেতু আমাদের প্রসেসরটা আনলক না, আবার PCIe 4ও সাপোর্টেড না, তাই B450 বা B550 চিপসেটের মাদারবোর্ড নেওয়াটা একেবারেই পয়সা নষ্ট হবে। আমাদের পারপাস সার্ভ করার জন্য 520 চিপসেটের মাদারবোর্ডই যথেষ্ট। এটার দাম কম এবং আমাদের বাজেটের সাথে একদমই মানানসই।
মেমোরি হিসেবে আমরা ব্যবহার করছি কিংস্টন ফিউরি বিস্ট 8GB 3200 মেগাহার্জের দুইটা কিট। 2019 সালে একটা ভিডিওতে আমাদের ইফাত ভাই টেস্ট করে দেখিয়েছিলেন যে AMDর APUগুলোতে যদি আপনি ডুয়াল চ্যানেল র্যাম ব্যবহার করেন তাহলে আপনি বেটার পারফরমেন্স পাবেন, কারণ AMDর APUগুলোতে যে ভেগা IGPU ব্যবহার হয় সেটা এই র্যামের কিছু অংশ ব্যবহার করে। কাজেই যদি কোনো কারণে আপনি ডুয়াল চ্যানেল মেমোরি ব্যবহার না করেন তাহলে আপ টু 30% পারফরমেন্স আপনি লেস পাবেন। কিংস্টন ফিউরি বিস্ট non-RGB এই র্যামগুলো মেটালের তৈরি, আমার কাছে যথেষ্ট সলিড মনে হয়। কিংস্টনের প্রোডাক্টগুলো বাংলাদেশে অফিসিয়ালি ইম্পোর্ট করে হ্যান্ডস বাংলাদেশ, এবং শুনেছি এগুলো ইনস্ট্যান্ট RMA হয়। 3200 টাকা মূল্যের এই কিংস্টন মেমোরিগুলো এই কারণে আমরা আমাদের বিলগুলোতে নিয়মিত ব্যবহার করছি। স্টোরেজ ড্রাইভ হিসেবে আমরা সবসময় একটা রেফারেন্স ড্রাইভ ব্যবহার করি, একটা ওএস রাখার জন্য মিনিমাম যতটুকু জায়গা দরকার। আমাদের ব্যবহৃত কিংস্টন A400 120GB সেটা SSDটার দাম হচ্ছে 1800 টাকা। স্টোরেজ হিসেবে আসলে 120GB খুবই কম, শুধু ওএস রাখা বা টুকটাক প্রোগ্রামগুলো জরুরি যেগুলো রাখার জন্য এটা এনাফ। তবে যারা গেমিং করেন তাদের গেম স্টোর করা, একই সাথে মুভি বা অন্যান্য ফাইল স্টোর করার জন্য একটা হার্ড ড্রাইভ নিতে পারেন যদি আপনার বাজেট কম থাকে। আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে সিস্টেম ড্রাইভ হিসেবে একটা NVMe SSD ব্যবহার করতে পারেন, আর একটা বড় সাইজের সেটা SSD স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন। বাজেট বিলগুলোতে আমরা ভ্যালুটপের অনেকগুলো কেস ব্যবহার করেছি, আজকেও ব্যবহার হচ্ছে ভ্যালুটপ VT708 কেসটা। এই কেসটার সামনের দিকে মাঝখানে অংশ সলিড, দুই পাশে হালকা মেশ রয়েছে, উপরে মেশ রয়েছে, মোটামুটি ডিসেন্ট এয়ার ফ্লো বলা যায়। কেসটার পেছনে একটা 120mm এর এক্সস্ট ফ্যান দেওয়া থাকে, আর সাথে রয়েছে একটা টেম্পার্ড গ্লাস। দেখতে টেম্পার্ড গ্লাস মনে হলেও আপনি একটু প্রাইসি টেম্পার্ড গ্লাসের মতো কিছু এখানে এক্সপেক্ট করবেন না, কারণ এই কেসটার দাম একদমই কম। আজকের বিলটাকে পাওয়ার আপ করছে আমাদের জাতীয় PSU না, আজকে আমরা ব্যবহার করছি একটা ডিফারেন্ট PSU। এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের DK 5.0 500 ওয়াটের PSU। এই PSUটার দাম বাজারে এখন 3150 টাকা। পাওয়ার সাপ্লাইয়ের দিকে নর্মালি হয় কি যে যত ওয়েল নোন বা স্টেবল এবং রিলায়েবল পাওয়ার সাপ্লাই ব্যবহার করা যায় ততই বেটার, কিন্তু আমরা সবসময় কর্সারের পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করে আসছি, এজন্য এখানে নতুন কিছু আর দেখানোর নাই। কিন্তু যখন দেখা গেল যে মাত্র 3150 টাকায় 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই পাওয়া যাচ্ছে এবং সেটাও জাপানিজ ক্যাপাসিটর দিয়ে তৈরি, তখন মনে হলো যে না, এই বিল্ডে একটা ডিফারেন্ট পাওয়ার সাপ্লাই ট্রাই করে দেখা যায়। 3000 টাকার আশেপাশে আসলে বাজারে আর তেমন কোনো আপনি 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই পাবেন না। আর এই পাওয়ার সাপ্লাইটা আনবক্স করা থেকে শুরু করে নন মডিউলার পাওয়ার সাপ্লাই হিসেবে বিল্ড কোয়ালিটি ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ 80+ ব্রোঞ্জ এই পাওয়ার সাপ্লাইটা লুকস কোয়াইট গুড। 4650G এর সাথে যে স্টক কুলারটা দেওয়া থাকে এর বাইরে আলাদা কোনো আফটার মার্কেট কুলার ব্যবহারের তেমন দরকার দেখছি না। যদি আপনি 1000, 1200, 1500 টাকা দিয়ে একটা কুলার অ্যাড করেন তাহলে সেটা জাস্ট একটু অ্যাস্থেটিক ইমপ্রুভ করবে, পারফরমেন্স ওয়াইজ খুব একটা নেসেসারি বলে মনে হয় না। ইভেন আমরা বাজেট লিমিটেড রাখার জন্য এই টোটাল বিল্ডে এক্সট্রা কোনো ইনটেক ফ্যান ব্যবহার করি নাই, জাস্ট একটা এক্সস্ট ফ্যান রয়েছে, আর যে ভেন্টসগুলো রয়েছে সেগুলো দিয়ে সাফিসিয়েন্ট এয়ার ইনটেক হবে বলেই আমাদের ধারণা। কেসের পেছন দিকের কেবলগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে দুই এক জায়গায় কেবলটাই দিয়ে স্ট্র্যাপ করে দিয়ে আমরা ব্যাক সাইডটা একটু ডিসেন্ট করে ফেলি, এতে আপনার পরবর্তীতে কোনো কিছু আপগ্রেড করতে হলে বা কোনো কম্পোনেন্ট চেঞ্জ করতে হলে কাজটা একটু সহজ হয়। আর একটা মেসি ব্যাক প্যানেল আসলে লাগানোও খুব ডিফিকাল্ট। বাংলাদেশে মোটামুটি সব কম্পিউটার শপেই পিসি বিল্ডাররা রয়েছেন। এই পিসি বিল্ডারদের মধ্যে যারা কেবল ম্যানেজমেন্টে আলাদা নজর দেন তাদের জন্য আমার একটা হিউজ রেসপেক্ট, কারণ প্রপার কেবল ম্যানেজমেন্ট অনেক বেশি অ্যাটেনশন ডিজার্ভ করে এবং দেখা যায় অনেক সময় এই যারা পিসি বিল্ড করে থাকেন তারা ওইভাবে ওয়েল কম্পেনসেটেড হন না। তো সেই জন্য একটা ডিফিকাল্ট ফিনান্সিয়াল স্টেজে থেকেও যে সমস্ত পিসি বিল্ডাররা ডিসেন্ট কেবল ম্যানেজমেন্ট করে দেন তাদের জন্য আমার হিউজ রেসপেক্ট। তো বিল্ড শেষ, চলুন এবার পিসিটাকে এক নজর দেখে নেওয়া যাক, এরপরেই ফিরে আসছি পারফরমেন্স টেস্ট নিয়ে। বরাবরের মতোই পারফরমেন্স টেস্ট শুরু করা যাক সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে। Ryzen 5 Pro 4650G এর পারফরমেন্স নিয়ে কথা শুরুর আগে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটি হলো Ryzen 5 4600G, 4650G বা 5600G এই সিপিইউগুলো দিয়ে বিল্ড করার সময় অনেকেই ভেবে থাকেন যে 8-10 হাজার টাকার মাদারবোর্ড ছাড়া হয়তো
ফুল পারফরমেন্স পাওয়া যাবে না, কিন্তু ধারণাটি ভুল। নিতান্তই আপনি যদি ফিউচার আপগ্রেড করতে না চান, তাছাড়া 6-7 হাজার টাকার মাদারবোর্ডগুলোই যথেষ্ট। সিনেবেঞ্চ R23-তে মাল্টিকোর টেস্টে স্কোর করেছে 8747। একই সাথে 30 মিনিট স্ট্রেস টেস্টের সময় সিপিইউটি 3.8 GHz ক্লক স্পিড মেইনটেইন করছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 85 ডিগ্রি এবং অ্যাভারেজ তাপমাত্রা ছিল 82-র মতো। মনে রাখতে হবে এটা হচ্ছে হাই পারফরমেন্স লোডে। সিঙ্গেল কোর টেস্ট স্কোর করেছে 1239 পয়েন্ট। এ সময় সিপিইউটি 4.13 GHz ক্লক স্পিড মেইনটেইন করছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 85 ডিগ্রি সেলসিয়াস। অ্যাভারেজ তাপমাত্রা ছিল 72 ডিগ্রির মতো। Ryzen 5 4650G সিপিইউটিতে Vega 7 iGPU ব্যবহার করা হয়েছে, যার টার্বো বুস্ট ফ্রিকোয়েন্সি 1800 MHz এবং 2GB ডেডিকেটেড মেমোরি। আমাদের গেমিং টেস্টে Far Cry 6-এ 720p রেজুলেশন এবং লো গ্রাফিক সেটিংসে অ্যাভারেজ ফ্রেম রেট ছিল 45.8 FPS। Assassin's Creed Valhalla-তে 720p রেজুলেশন এবং লো গ্রাফিক সেটিংসে অ্যাভারেজ ফ্রেম রেট ছিল 51.9 FPS। এ সময় জিপিউটি 1800 MHz ক্লক স্পিড মেইনটেইন করছিল এবং অ্যাভারেজ সিপিইউ টেম্পারেচার ছিল 56 থেকে 62 এর মধ্যে, অর্থাৎ গেমিংয়ের সময় আপনি এরকম অ্যাভারেজ টেম্পারেচার এক্সপেক্ট করতে পারেন। আমাদের ব্যবহার করা MSI A520M Pro VH মাদারবোর্ডটি সম্পূর্ণ টেস্ট চলাকালীন সময় বেশ স্টেবল পারফর্ম করেছে। সম্পূর্ণ টেস্ট জুড়ে বোর্ডটির সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 56 ডিগ্রি এবং অ্যাভারেজ তাপমাত্রা ছিল 54 ডিগ্রির মতো। এছাড়া আইডিয়াল টেম্পারেচার 39 থেকে 42 এর মধ্যে থাকে। এই সিস্টেমে আমরা শুধুমাত্র XMP প্রোফাইল এনাবল করা ছাড়া আর কোনো প্রকার ম্যানুয়াল বায়াস টুইকিং করিনি। বাই ডিফল্ট মাদারবোর্ডটি সিপিইউকে সর্বোচ্চ 1.2 ভোল্ট পর্যন্ত এবং অ্যাভারেজে 1.18 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ সাপ্লাই করেছিল। এই বিল্ডের সব কম্পোনেন্টগুলো স্কাইল্যান্ড থেকে নেয়া। স্কাইল্যান্ড কম্পিউটার থেকে আমাদের আজকের তৈরি পিসিটি সেম টু সেম এভাবেই নিতে পারবেন। শপ নাম্বার 1029 লেভেল 10 মাল্টিপ্ল্যান সেন্টার ঢাকা। ডেসক্রিপশনে তাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে। 35,000 টাকার আশেপাশে যারা গেমিং ফোকাসড বিল্ড করতে চান তাদের জন্য এই বিল্ডটা একটা পারফেক্ট বিল্ড হতে পারে। এখানে বেশ কিছু কম্পোনেন্ট আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ দিকে। একটা খুব জরুরি বিষয় এখানেই অ্যাড্রেস করা জরুরি বলে দরকার মনে করছি। অনেক সময় দেখা যায় আমাদের কোনো কন্টেন্ট আপলোড হওয়ার পরে কম্পোনেন্টগুলোর দাম কেউ কোনো ব্যবসায়ী বাড়িয়ে ফেলেন। কখনো কখনো সেটা রিটেইলাররা করেন, কখনো ইম্পোর্টাররা। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের কম্পিউটার বিজনেসের সাথে যে সম্মানিত ইম্পোর্টাররা জড়িত রয়েছেন তাদেরকে আমরা দেখেছি কোভিডের সময় কম্পিউটার পণ্যগুলোকে ইউটিলিটি পণ্যের সাথে তুলনা করতে, এবং যাতে মানুষ আরও সুলভে দ্রুততম সময়ে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান অধিকাংশ ক্ষেত্রে বন্ধ থাকা সত্ত্বেও কনজিউমারের কাছে পৌঁছে দিতে পারে, এজন্য সরকারের কাছে ওনারা আবেদন করেছেন এবং অনেক ক্ষেত্রে এর স্বীকৃতিও পেয়েছেন। তো ইউটিলিটি পণ্যগুলোর দাম এভাবে ওভার দ্য নাইট যদি বেড়ে যায় তাহলে সম্মানিত কম্পিউটার ব্যবসায়ীদের সম্মানটা আর থাকলো কোথায়? ইউটিলিটি পণ্য হচ্ছে এমন পণ্য যেটা সরাসরি মানুষের জীবনযাত্রায় ভূমিকা ফেলে। নিত্য প্রয়োজনীয় এইসব জিনিসের দাম ওভার দ্য নাইট বেড়ে যাওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমার অনুরোধ থাকবে, আপনারা যদি দেখেন আমাদের দেয়া এই প্রাইস লিস্টের মধ্যে কোনো প্রোডাক্টের দাম 2-3 দিন বা 5-7 দিনের মধ্যে হঠাৎ চেঞ্জ হয়ে গিয়েছে, সেই কম্পোনেন্টগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করতে। একই ক্যাটাগরির একই চিপসেটের বা সিমিলার স্পেক্স অফার করে এই ধরনের কম্পোনেন্ট আপনারা বেছে নিতে পারেন। ব্র্যান্ড ডাজেন্ট ম্যাটার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।